গুজবের মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে, বললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে চীন যাচ্ছেন আজ। মহান স্বাধীনতা দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিশিষ্টজনদের। আওয়ামী লীগকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। বাজেটে এবার অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নতুন কর্মসংস্থান। সিন্ডিকেট তন্ত্র থেকে মুক্তি পাওয়াই অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলে আবারও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান তিনি। বিগত সরকারের রেখে দেওয়া লণ্ডভণ্ড অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের পর আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আলাদা অধিবেশন আয়োজনের প্রস্তুতির কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্টারলিংকের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চ গতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে বিপ্লব আনবে। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের সংস্কারের পক্ষে মত দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ এখন চলমান বলে জানান তিনি। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। বুধবার 4 দিনের সফরে চীন যাওয়ার বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বৈঠক হবে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ এশিয়ার এই 4টি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে 4 দেশই লাভবান হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সীমাহীন দুর্নীতি। নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া আশা করছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার চীন ও ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
পররাষ্ট্র সচিব বলেন, ভারতের সাথে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চায় বাংলাদেশ। এতে সম্পর্কে যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তা কেটে যাবে বলে মত তার। জানান, 4 দিনের সফরে আজ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধান উপদেষ্টার আলোচনা হবে। সেখানে তিস্তা নিয়ে আলোচনারও সুযোগ আছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি। তিনি বলেন, ৭১-এর জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। যারা সেদিন তাদের সহযোগিতা করেছিল তারা আজও গলা ফুলিয়ে কথা বলতে চায়। তিনি স্মরণ করিয়ে দেন, হঠাৎ করেই বিপ্লব হয়ে যায়নি, বিএনপি এর ভিত তৈরি করেছে। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা, এই শিরোনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সেই দিনগুলির কথা কেউ যেন ভুলে না যায়। 25 মার্চের কাল রাত্রিতে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছে, তার জন্য পাকিস্তান আজও ক্ষমা চায়নি। অথচ এখন এমন পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যে ৭১-এ কোনো ঘটনাই ছিল না। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যাকে অখ্যাত মেজর বলা হয় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যাকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা মানতে চায় সবাই, তিনি আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেছেন। বারবার এই কথা বলতে হবে, মনে করতে হবে, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। বিএনপি তো ভিত্তি তৈরি করেছে, আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। সভায় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার পতনের পর বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হবার কথা, সেটি আবার বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলে শঙ্কা তাদের। অনেকেই ভাবভঙ্গি, আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তারা কেন যেন একটু বেপরোয়া হয়ে গেছে। তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। সভায় আলোচকরা বলেন, নতুন করে দেশে যে অস্থিরতা দেখা যাচ্ছে তা কারোই কাম্য নয়। সবার আগে বাংলাদেশ চিন্তা করেই সবাইকে স্থিতিশীল থাকার আহ্বান জানান তারা। আমাদের অভিভাবকরা বসে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। এছাড়া ঈদের আগেই তৈরি পোশাক সহ শিল্প কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঈদের সময় সড়কে যানজট এড়াতে হাইওয়ে পুলিশের তৎপরতার পাশাপাশি দ্রুত টোল আদায় ব্যবস্থা নেবার নির্দেশনা দেওয়া হয়েছে।
ধর্ষণ সহ নারী ও শিশুর প্রতি নির্যাতন রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর হবার পাশাপাশি আগের সব ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেবার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এবারের বাজেট হবে বাস্তবমুখী। সরকারের পক্ষে যেটা করা সম্ভব এবং যেটা প্রয়োজন সেটি বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। মঙ্গলবার ইআরএফ এর সাথে বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি ও বেসরকারি খাতের জন্য উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা থাকবে। জানান, কর আদায়ের লক্ষ্যমাত্রা বড় হলেও তা দেশের কল্যাণে ব্যয় করা হবে। সংস্কারের পাশাপাশি বাণিজ্যে স্থিতিশীলতার দিকে নজর থাকবে সরকারের। জুনে আইএমএফ এর ঋণের কিস্তি পাওয়া যাবে বলেও জানান তিনি। কোনো ব্যাংক বন্ধ হলে বিনিয়োগকারীদের টাকা যথাযথভাবে ফেরতের আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। বলেন, অনেক ব্যবসায়ী আতঙ্কে আছে, তবে কোনো ব্যবসায়ীর ব্যবসা সংক্রান্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি। 6টি ব্যাংকের অ্যাসেট রিভিউ হচ্ছে, এছাড়া আরও 18 ব্যাংকের রিভিউ করা হবে। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী নানা পদের ইফতার মিলছে উত্তরের জেলা জয়পুরহাটেও। স্থানীয় খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের এসব ইফতার আইটেমের কদরও বেশ। দোকানগুলোতে প্রতিদিনই ক্রেতা সমাগম। আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে এবার স্থানীয় খাবারের পাশাপাশি ব্যবসায়ীরা যোগ করেছেন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার। কাচ্চি বিরিয়ানি, ছানার পোলাও, শাহী জিলাপি সহ মুখরোচক রকমারি ইফতার আইটেম বিক্রি হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। বিকালের পর থেকেই দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আমাদের হোটেলের ইফতারের আইটেমের মধ্যে মোটামুটি সবই আইটেম আছে, কমন আইটেম যেগুলা। তার মধ্যে আমাদের আকর্ষণীয় আইটেম হচ্ছে কাচ্চি এবং মোরগ পোলাও। এই 3টা আইটেম আল্লাহর রহমতে আমাদের যে ফ্ল্যাটের মধ্যে আমরা বেস্ট সেলার। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের ইফতারিটা মোটামুটি মানসম্পন্ন। এখানে আমরা রেগুলার ইফতারি নেই, এখানে ইফতারি খুব রুচিসম্মত এবং এখানে বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যায়। বন্ধু বান্ধব মিলে ইফতারের আয়োজন করছি, সবাই কেউ বেগুনি, কেউ বুটবুন্দা কিনে আনছি। এখানকার খাওয়া দাওয়া হোটেলের তেলটা খুব সুন্দর, যার কারণে আমরা সবাই মিলে এখান থেকে তেলটা পারচেজ করলাম। এছাড়া চিকেন গ্রিল, স্বামী কাবাব, বটি কাবাব, পিঠাপুলি ক্রেতাদের নজর কাটছে। আমাদের মূলত মেন আকর্ষণ আমাদের 53 বছর, বিগত 53 বছর থেকে চলে আসতেছে জয়পুরহাটের বিখ্যাত শাহী জিলাপি, সেটা আমাদের রুচিটাতে পাওয়া যায়। এছাড়াও আমাদের রয়েছে কাচ্চি বিরিয়ানি এবং তেহেরি এবং সবজি স্পেশাল খিচুড়ি। তাছাড়াও আমাদের স্পেশাল রয়েছে ছানা পোলাও, যেটাকে অনেকে জর্দা বলে ডাকে। এছাড়াও বুট, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজি, মাশরুম, এছাড়াও হরেক রকমের ঝুড়ি, নিমকি পদের আইটেম ইফতারি আমরা দিয়ে আসতেছি। রমজান মাসে বিশেষ করে আমরা আসি ঘি ভাজা জিলাপি, শাহী জিলাপিটা নিই। আর ইফতারের সময় আমরা ইফতার প্যাকেজগুলো নিয়ে থাকি। চিকেন ছাসলে, চিকেন স্পেশাল ললিপপ পাওয়া যাবে, চিকেন জালি কাবাব এবং কাচ্চি তিহারি, মুরগ পোলাও, চিকেন বিরিয়ানি, শাহী জিলাপি, ঝুরি, ইত্যাদি আইটেম সব কিছু পাওয়া যাবে। মুখরোচক এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনিক নজর রাখার তাগিদ ভোক্তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 27 মার্চের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানার কর্মীদের পাওনা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং না করলে মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কঠোর হুঁশিয়ারি শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেনের। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এখন পর্যন্ত প্রায় 99% কারখানা কর্মীদের পাওনা পরিশোধ করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, 12টির মতো কারখানার মালিক নিজেরাই সমস্যা তৈরি করছে বলে মনে হচ্ছে। তারা যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশনে অবহিত করা হয়েছে বলেও জানান ডক্টর সাখাওয়াত। বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানাগুলোর সকল কর্মী ও কর্মকর্তার সব পাওনা পরিশোধ করা হয়েছে, যা সরকারের বড় অর্জন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে সম্প্রতি চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান উপদেষ্টা। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রোগী। অসুস্থ সন্তানের শুশ্রূষার পাশাপাশি পবিত্র রমজানের বিধান মেনে চলতে হচ্ছে মাকে। পাশে বসেই সেরে নিতে হচ্ছে ইফতার। এরকম নানা চিত্র দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রোজা খোলার সময় হয়ে এলে হাসপাতালে বেডের পাশেই দ্রুত হাতে কোনো মতে ইফতার আয়োজনের ব্যস্ততা স্বজনদের। শুভ খানের রিপোর্ট।
বিছানায় শুয়ে বড় ছেলে আর তার পায়ের গোড়ায় এভাবেই ইফতার সাজিয়ে ছোট ছেলেকে নিয়ে অপেক্ষা করছেন মা। ছেলের সেবা করার সাথে সাথেই সাজিয়ে নিতে হয় ইফতারি। রমজান মাসের প্রতিদিন এভাবেই কাটছে কোনো না কোনো পরিবারের। হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে আরও অনেক। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসায় অন্যতম ভরসাস্থল ঢাকা মেডিকেল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ রোগে শোকে ছুটে আসেন এই হাসপাতালে। এখানে তো যে বাইরে থেকে নিতে হয়, এখানে তো আর রান্নাবান্না করার কোনো সুযোগ নাই। বাইরে থেকে যেগুলো ভাজাপোড়া, এগুলো ভাজাপোড়া না খেলে তো বাঙালি মনে হয় যে ইফতার হয় না। তো আমার বাইরে থেকে কিনে এসে ভিতরে করি আর কি, রোগীর কাছে। আমরা আরো 2 জন আছে মহিলা, এবং সাথে নিয়ে একসাথে ইফতার করি। আজকে নিলাম বাঙালি, নিলাম তরমুজ, নিলাম বুট, নিচ্ছি ওই আলুর চাপ। আজকে 7 দিন ধরে আজকে প্রায় 15 দিন। আমার বড় মেয়েটা ওই অপারেশন হয়েছে, তো আসলে পরিবারের বাইরে হাসপাতালে ইফতার এটা তেমন আনন্দের না। বড্ড গেঞ্জি ও রোগীতে ঠাসা এই হাসপাতালে বেশিরভাগ সময় কোনো সিট ফাঁকা থাকে না। তাই তো রোগীদের কখনো কখনো ঠাঁই হয় মেঝেতেও। ইফতারের আগ মুহূর্ত বাহির থেকে ইফতার সামগ্রী নিয়ে হাসপাতালের ভিতরে ছুটছেন কেউ কেউ। অনেকটা কষ্টের, ফ্যামিলি থুইয়া বাইরে ইফতার করি। ভাই অসুস্থ, তার জন্য এখানে আসা। অসুস্থ না হলে তো আসা হইতো না। এখন ঠ্যাকের ভিতরে ইফতার ফ্যামিলি থুয়ে করা অনেক কষ্টকর। ইফতার আসলে বাসা থেকে করার এরকম পরিকল্পনা আছে, বাসা থেকে নিয়ে আসবো। ভিতরেই করি, আমার ওয়াইফ আছে যা 15 দিন ধরে। আমরা 4-5 জন আছি, ইফতারি করতেছি এখন। রোগীর সাথে থাকা স্বজনরাও জানান হাসপাতালে ইফতার করা খুব কষ্টসাধ্য। ঢাকা মেডিকেল হাসপাতালের বেডে রোগী রেখে স্বজনদের ইফতার করা সত্যি কষ্টসাধ্য। কেউ আছেন 1 মাস, কেউ আছেন 15 দিন। বাইরে থেকে বিভিন্ন কিছু কিনেই তাদের রোগীর পাশে বসে ইফতার সারতে হচ্ছে প্রতিনিয়ত ঢাকা মেডিকেলে। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের শেষ দিকের কেনাকাটা চলছে বরিশালে। নামি দামি ব্র্যান্ড শোরুম থেকে শুরু করে সব দোকানেই বেজায় ভিড়। কেউ খরচ করছেন 50,000 থেকে লাখ টাকা পর্যন্ত, আবার কেউ পুরো পরিবারের জন্য খরচ করছেন মাত্র 5,000 টাকা। দাম নিয়ন্ত্রণে তৎপর ভোক্তা অধিকার। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। কদিন বাদেই ঈদ। বরিশালের পোশাক ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। উচ্চবিত্তদের পছন্দের তালিকায় আছে নামিদামি সব ব্র্যান্ডের পোশাক, আর নিম্ন ও মধ্যবিত্তরা এড়িয়ে চলছেন অভিজাত দোকান। স্বাদ ও সাধ্যের ব্যাপক ফারাক থাকায় বাধ্য হয়ে কাটছাট করে কেনাকাটা করছেন অনেকে। অবিশ্বাস করতেছে আর কি, যেরকম যে পরিমাণে আয় হচ্ছে, পাশাপাশি যে পরিমাণে খরচ হচ্ছে, খরচের মাত্রাটা তো বেশি হয়ে যাচ্ছে, যার ফলে আসলে মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বাজেট ম্যাটার করে না যদিও, তারপরে ফিক্সড করে দিছে 50K সামথিং। হ্যাঁ, এর যদি আপ হয় দেন ফ্যামিলি অ্যাডজাস্ট করে দিবে, কোনো ব্যাপার না। বাবাকে নিয়ে আসছি, আর ফ্যামিলি মেম্বার আছে, নিজের ওয়াইফ আছে, তো হচ্ছে ভাইয়া, ভাবি প্লাস ভাতিজা। আমার নিজের জন্য সেম পাঞ্জাবি কালেকশন খুঁজতেছি, তো দেখতেছি আর কি ওরকম বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই দেখবো। পাঞ্জাবি দিয়ে সেলরে যাত্রা শুরু, পাঞ্জাবি, 3 পিস, তারপরে ফর্মাল শার্ট, এগুলো হচ্ছে প্রথম চাহিদা আর কি কাস্টমারদের। চোখে পড়ার মতো ভিড় নগরীর চকবাজার, মহসিন মার্কেট, সিটি মার্কেটগুলোতেও। নিজেদের সাধ্যের মধ্যে এসব মার্কেট থেকে কেনাকাটা করে পরিবারের আবদার মিটিয়ে থাকে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। লঙ্গি কিনছি, শাড়ি, এই সুতি কাপড় কিনছি 3টা। আমাদের বাজেট পুরো পরিবারের জন্য ছিল 10,000 টাকার মতো। এখান থেকে আমার বাচ্চার জন্য কিনেছি, এবং আমার ওয়াইফের জন্য কিনেছি, এবং আমার আম্মার জন্য কিনেছি। আমি নিজে কিছুই কিনি নাই, কারণ যে বাজারের মধ্যে আমার মতো আমার কেনার মতো এরকম সমর্থন ছিল না। ভোক্তা অধিকারে প্রত্যেক দিন আসা উচিত, প্রত্যেকটা জিনিসের দাম পর্যবেক্ষণ করা উচিত। আমাদের সাধারণ মানুষের তো নাগালের বাইরে প্রত্যেকটা জিনিসের দামের অসঙ্গতি ভাবিয়ে তুলেছে অনেক ক্রেতাকে। অতিরিক্ত দাম হাঁকার বিষয়টি তদারকি করছে ভোক্তা অধিকার। তারা যে দামটি নিচ্ছেন সেটা যৌক্তিক নিচ্ছেন কিনা এটা আমরা দেখছি। তারা মূল্য তালিকা সংরক্ষণ করছেন কিনা, তারা ভাউচার সংরক্ষণ করছেন কিনা, এই বিষয়গুলোর উপর আমরা জোর দিচ্ছি, যাতে করে অসাধু ব্যবসায়ী বা খুব বেশি লাভে যারা বিক্রি করবে তারা আমাদের হাতে ধরা পড়বে। ব্যত্যয় হলে আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান বন্ধ করা সহ প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা দায়ের আর আমাদের আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কেনাকাটা আরও জমে উঠেছে বরিশালের সব মার্কেটে। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তামিম ইকবালকে দেখতে গেলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিমকে। তার সঙ্গে সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ বলেন, উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি তার পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এত বড় একটা দুর্ঘটনার পর ওনার যে মেন্টাল স্ট্রেংথ এটা সত্যি অভাবনীয়, এবং এই মেন্টাল স্ট্রেংথের কারণেই এটা অনেক বড় প্রভাব রেখেছে, এবং এতক্ষণ না থাকার পরও সেরকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি। অ্যান্ড আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। এখনও ডাক্তারদের সাথে ফ্যামিলি কথা বলছে, যদি ডাক্তার এই ধরনের কিছু সাজেস্ট করে তাহলে ফ্যামিলি ভাববে সে বিষয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।